ভয় পেতে চাইলে সাবস্ক্রাইব করুন। হাই, আমি কমল আছি তোমাদের সাথে। আজকে তোমাদের যে গল্পটা শোনাবো সেই গল্পটা শুনতে শুনতে তোমরা আজকে কল্পনার জগতে হারিয়ে যাবে। তো যে গল্পটা তোমাদের শোনাবো সেই গল্পটা হলো দুটো রক্তচোষা পিচাসের গল্প। তো গল্প শুরু করার আগে বলে রাখি, আমাদের গল্পটি পুরোটাই কাল্পনিক। বাস্তবের সাথে যদি এর কোনো মিল থাকে তাহলে সেটা পুরোটাই কাকতালীয়। চলে যাচ্ছি সরাসরি আজকের গল্পে। রাত ঠিক 12টায় গাওডাঙ্গা গ্রামের উপর একটা অচেনা অন্ধকার নেমে এলো, যেন আকাশের সব আলোকে কেউ গিলে খেয়ে ফেলেছে। বাতাস হঠাৎ থেমে গেল, পাতাও নড়ল না। শুধু দূরে শ্মশানের দিক থেকে একটা মরা পোড়া আগুনের গন্ধ ভেসে আসছিল। গ্রামের মানুষেরা জানতো এই রাতটা পিচাসদের রাত, যারা পূর্ণিমায় মরে আর অমাবস্যায় ফিরে আসে তাদের রক্তের খিদে নিয়ে। হরিপদ কাকা সবসময় বলতেন, যদি রাতের শেষে কারো ডাক শুনিস কোনোদিনও সাড়া দিবি না, কারণ মানুষ একবার ডাক দিলে দুবার ডাকে না, কিন্তু পিচাস ডাকে বারবার। কিন্তু আজ সেই কথাটা যেন গ্রামের মাঝখানে দাঁড়ানো নুয়ে পড়া বটগাছটাকে আরো ভয়াবহ করে তুলছিল। বটগাছের গোড়ায় নাকি একসময় এক লোককে জীবন্ত পুঁতে মারা হয়েছিল। সে আজও নাকি বেরোতে পারে না, তাই অন্যের শরীর খোঁজে। গ্রামের ছেলে অর্ক রাত জাগতে খুব ভালোবাসত। সেই রাতেও সে বারান্দায় বসে মোবাইল স্ক্রল করছিল। হঠাৎ অর্ক, অর্ক, অর্ক নাম ধরে কেউ ডাকে। একবার নয়, 3 বার। নিঃশব্দ রাতের ভেতর সেই ডাকটা যেন কারো ছেঁড়া গলার গভীর থেকে উঠে আসছে। অর্ক কাঁপতে কাঁপতে বারান্দার রেলিংয়ের উপর ঝুঁকে দেখল কেউ নেই। তারপরেই বাতাসের মতো কিছু পাশ দিয়ে গেল, কিন্তু বাতাস ছিল না, ওটা ছিল এক গন্ধ, কাঁচা রক্তের গন্ধ। অর্ক ভয়ে ঘরের ভেতরে ঢুকতেই তার ফোনের লাইটটা হঠাৎ নিভে যায়। ঠিক সেই মুহূর্তে দূরের বটগাছটার দিকে তাকিয়ে তার হৃৎপিণ্ড থেমে যাওয়ার মতো হলো। গাছের নিচে দুটো লাল চোখ জ্বলজ্বল করছে। চোখ দুটো একটু নড়ছে না, কিন্তু তাকিয়ে আছে ঠিক ওর দিকেই। পরক্ষণে সেই চোখ দুটোর নিচে একটা ফাটা মুখ দেখা গেল। মুখে দাঁত নেই, দাঁতের জায়গায় ধারালো 3টে লোহার মতো দীর্ঘ দাঁড়। অর্ক বুঝল এটা মানুষ নয়, এটা পিচাস। আর আজ ওকেই দরকার তার। বাইরে কারো খটখট করে পায়ের শব্দ শোনা গেল, কিন্তু পায়ের মধ্যে কোনো ছন্দ নেই, যেন ভাঙা হাড় নিয়ে কারোর হাঁটাহাঁটি। দরজার ফাঁক দিয়ে অর্ক দেখতে পেল একটা কালো ছায়া, গলার কাছে চামড়া ছেঁড়া, বুকের ভেতর ডান দিকটা ঝুলছে, যেন খাঁচা থেকে হাড়টা বেরিয়ে আসতে চাইছে। সেই মৃতদেহটা দরজায় মুখ লাগিয়ে ফিসফিস করল, আমাকে নিয়ে চলো, রক্ত দাও, আমার খুব খিদে পেয়েছে। অর্ক দরজাটা ঠেলে চেপে ধরল, কিন্তু ওটার শক্তি মানুষের চেয়ে 3 গুণ। দরজা ধীরে ধীরে কর্কর শব্দে খুলতে শুরু করলো। ভয়, আতঙ্কে আর হঠাৎ সাহসের ঝাপটাই অর্ক দৌড়ে রান্নাঘর থেকে একটা বড় ছুরি তুলে দিল। দরজা পুরো খুলতেই সে ছুরি চালিয়ে দিল পিচাসটার ঘাড়ে, কিন্তু ছুরি ঢোকেনি। লোহা গরম মাখনের মতো ওর ভিতরে গলে গেল। পিচাস হেসে উঠল। হাসিটা ছিল মানুষের নয়, পশুরও নয়, মৃত পুরুষের রক্তচোষা শ্বাসরুদ্ধ হাসি। তারপর সে অর্ককে দুহাতে তুলে নিয়ে দেয়ালে ছুঁড়ে ফেলল। মাটিতে পড়ে থাকা অর্কের শরীরের কাছে সে ঝুঁকে এলো। তার জিভটা বের হয়ে এলো। জিভটা মানুষের নয়, একটা কালো লম্বা কেঁচোর মতো নড়ছিল। জিভের ডগা অর্কের গলার কাছে ঘষা দিতেই চামড়া কেটে গেল। অর্ক অনুভব করলো তার গলার গরম রক্ত বের হয়ে পিচাসের মুখে পড়ছে। পিচাসটা চোখ বন্ধ করে রক্ত চুষতে লাগলো, যেন কোনো বন্যা তৃষ্ণার পর প্রথম জল পেল। অর্কের চোখ ধীরে ধীরে ঝাপসা হতে লাগলো। চোখের শেষ দৃষ্টিতে সে দেখল পিচাসের মুখটা বদলে যাচ্ছে। মুখটা মানুষের থেকে হয়ে যাচ্ছে একটা বিকট শকুনের মাথা। চোখ দুটো ফুলে
লাল আলোতে জ্বলে উঠছে, আর নাকের পরিবর্তে দুটো গভীর গর্ত। অর্ক বুঝতে পারল এটা কোনো অভিশপ্ত প্রেত নয়, এটা সেই মানুষ যাকে একদিন গ্রামের লোকেরা বটগাছের তলায় পুঁতে মেরেছিল। সে আজ ফিরেছে, আর তার প্রথম শিকার অর্ক। ভোরে গ্রামের লোকজন অর্কের বাড়ির সামনে ভিড় করল। দরজা ভাঙা, চারপাশে রক্তের দাগ, আর মেঝেতে পড়ে আছে একটাই জিনিস, অর্কের ফোন। ফোনের রেকর্ডিংয়ে শোনা গেল শেষ 30 সেকেন্ডের শব্দ। আমাকে নিয়ে চলো, রক্ত দাও, অর্ক, অর্ক। তারপর একটা ভয়ানক গড়গড় শব্দ, মাংস ছেঁড়ার আওয়াজ, আর শেষ মুহূর্তে অর্কের চিৎকার, বাঁচাও, পিচাস, পিচাস আমার রক্ত খাচ্ছে। তারপর নিঃশব্দ। অর্ককে আর কখনো খুঁজে পাওয়া গেল না। অর্ক নিখোঁজ হওয়ার পর গ্রামের মানুষ শুধু একটা কথাই বলতো, পিচাস কারণ দেহ খেলে সে আর মরে না, সে নিজেই পিচাস হয়ে ফিরে আসে। আর সেই কথাটা সত্যি হতে শুরু করলো ঠিক 3 দিন পর। তখন রাত 2টো। অর্কের বাড়ি 3 দিন ধরে তালা বন্ধ, কিন্তু সেই রাতে গ্রামের মানুষ দেখল অর্কের ঘরের ভেতরে আলো জ্বলছে, জানালার পর্দা হালকা দুলছে, যেন ভেতরে কেউ হাঁটাহাঁটি করছে। সবাই ভেবেছিল নিশ্চয়ই পুলিশ এসেছে, কিন্তু পুলিশের টর্চের আলো কখনো লাল হয়ে জ্বলে আবার নিভে যায় না। ওটা কোনো মানুষের আলো নয়, ওটা ছিল রক্তের আলো। অর্কের সবচেয়ে কাছের বন্ধু রিতম রাতে বাথরুম করার জন্য উঠে বাইরে বেরোতেই কুয়োর পাশে কারো দাঁড়িয়ে থাকা ছায়া দেখতে পেল। রিতম ভেবেছিল হয়তো কোনো চোর, কিন্তু সে যত কাছে যেতে লাগলো তত বুঝতে পারল ছায়াটা রীতিমতো নিজের উচ্চতা বদলাচ্ছে, একবার লম্বা, একবার খাটো, একবার কুঁজো। ছায়াটা মাথা ঘুরিয়ে তাকাতেই রিতমের বুকের ভেতর ঠান্ডা শিহরণ খেলে গেল। সে মুখটা অর্কের, কিন্তু চোখ দুটো অর্কের নয়, ওগুলো শকুনের চোখ। দেখে মনে হচ্ছে চোখের ভিতরে আগুন জ্বলছে। রিতম কাঁপতে কাঁপতে বলল, অর্ক, তুই? অর্ক হাসলো। সেটা মানুষের হাসি নয়, গলার ভিতর শুকনো হাড়ের ঘষাঘষির শব্দ। তারপর সে বলল, আমি অনেক তৃষ্ণার্ত, আমাকে তোর রক্ত খেতে দে। রিতম পিছিয়ে যেতে যেতেই দেখল অর্কের 2 হাতের আঙ্গুল লম্বা হয়ে ছুরির মতো ধারালো হচ্ছে। হাতের নখগুলো কালো, আরো কালো, শেষে লোহার মতো চকচক করছে। রিতম পালাতে ঘুরল, কিন্তু তার আগেই অর্ক তার কাঁধে হাত রেখে দিল। হাত নয়, দুটো ঠান্ডা বরফের মৃত পাঞ্জা। অর্ক ফিসফিস করে বলল, তোর রক্তে আমি ফিরবো রিতম, তুই আমার প্রথম শিকার হবি। তারপর সে ঝাঁপিয়ে পড়ল রিতমের গলার দিকে, কিন্তু রিতম ছিটকে পড়ে গেল পাশের ঝোপে। অর্কের নখ রিতমের কানের পাশ ঘেঁষে চলল, সাথে সাথে চামড়া কেটে রক্ত গড়িয়ে পড়ল। অর্ক সেই রক্তের একটা ফোঁটায় জিভটা ছুঁয়ে আতঙ্কে মুচড়ে হাসতে লাগলো। গরম, খুব গরম রক্ত, আমি আর আটকাতে পারবো না। আমি রাতের রাস্তায় রিতম প্রাণ পরে দৌড়চ্ছে, তার পিছনে শব্দ, ধাপ ধাপ ধাপ, কিন্তু সেটা মানুষের পায়ের শব্দ নয়। শুনলেই মনে হয় কেউ 4 হাত পা ব্যবহার করে দৌড়চ্ছে, আর মাঝে মাঝে তার শরীর মাটিতে ঘষে শব্দ করছে। রিতম ঘুরে দেখল অর্ক এবার 4 হাত পায়ে চিতাবাঘের মতো দৌড়চ্ছে, কিন্তু তার হাঁটু দুটো পাকা হয়ে পিছনে মুখ করা, একদম উল্টো মানুষের গঠন। আর সে চোখ না পিটিয়ে সোজা তাকিয়ে আছে রিতমের গলার দিকে। রিতম দৌড়ে গিয়ে থামলো সেই পুরনো বট গাছের নিচে, বট গাছটার যেখানে প্রথম পিচাস জন্মেছিল। তার বুক ধরফর করছে, শ্বাস নিতে পারছে না, কিন্তু তার কানে স্পষ্ট শোনা যাচ্ছে গাছটার ভিতরে
কেউ জোরে জোরে শ্বাস নিচ্ছে। গাছের শেকড়গুলো নড়ছে, নড়তে নড়তে মাটির উপরে উঠে আসছে, মনে হচ্ছে কেউ নিচ থেকে উঠতে চাইছে। আর ঠিক তখনই অর্ক এসে দাঁড়ালো তার সামনে। চোখ দুটো সম্পূর্ণ লাল, মুখের পাশ দিয়ে রক্ত ঝরছে। সে বলল, আমি পিচাস হয়েছি রিতম, এখন তুই। ওটা বলতে না বলতেই বটগাছের ভেতর থেকে আরেকটা হাত বেরিয়ে এলো। মাটির ভেতর থেকে একটা ভয়ঙ্কর মোচড়ানো মুখ বেরিয়ে এলো। সেই মুখটা গর্জন করে বলল, আমার দেহকে চুরি করেছ? অর্ক থমকে গেল। রিতম ভয়ে অর্ধমিত, কারণ রক্তচোষা পিচাসের সামনে দাঁড়িয়ে আছে। আর একটা আরো পুরনো পিচাস, যাকে তে মারা হয়েছিল বহু বছর আগে। চোখের সামনে দুই দানব একে অপরের দিকে ঝাঁপিয়ে পড়ল। শেকড় ছিঁড়ে, মাটি খুঁড়ে, ধুলো উড়ে চারিদিকে অন্ধকার ছড়িয়ে দিল। রিতম সেই সুযোগে দৌড় দিল, কিন্তু দৌড়তে দৌড়তে শুনতে পেল হাড় ভাঙার শব্দ, মাংস ছেঁড়ার শব্দ, আর দুটো পিচাসের গলা দিয়ে বের হওয়া অমানবিক চিৎকার। শেষবার যখন সে পিছনে ফিরল, দেখল দুজনের শরীর জড়িয়ে রক্তের লাল ধোয়া বের হচ্ছে। রিতম কোনো মতে বাড়ি পৌঁছে দরজা বন্ধ করে দিল, কিন্তু ও বুঝতে পারেনি তার পিঠে অর্কের নখের আঁচড় থেকে 3 বিন্দু রক্ত নেবে তার জামায় পড়েছে। সে রক্ত গরম, খুব গরম, এবং সেই 3 বিন্দু রক্ত মাটিতে পড়তেই মাটির উপর থেকে উঠে এলো এক টুকরো ছায়া। ছায়াটা ফিসফিস করে বলল, তোর রক্তে দাগ আছে, পিচাস তোকে খুঁজবে। রিতম ঘরে আলো নেবার আওয়াজ পেল। তার নিজের মোবাইল স্ক্রিন জ্বলে উঠল, আলো লাল হয়ে গেল। স্ক্রিনে লেখা, অর্ক কলিং। রিসিভ করলে, তুমি পরের পিচাস। রিতম ফোন হাতে নিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। স্ক্রিনে শুধু একটাই নাম, অর্ক কলিং। কিন্তু অর্ক তো মরে গেছে, বা তার থেকেও ভয়ানক কিছু হয়ে ফিরে এসেছে। ফোন বাজছে, লাল আলো স্ক্রিনে কাঁপছে, আর ঘরের ভেতরে অদ্ভুত ঠান্ডা ছড়িয়ে পড়ছে, যেন রিতমের ঘরে শীত নয়, মৃত্যু প্রবেশ করেছে। রিতমের হাত কাঁপতে কাঁপতে স্ক্রিন ছুতেই ফোনের ওপার থেকে একটা ভিজে গলাচেরা শব্দ ভেসে এলো, রিতম, আমার রক্ত তোর শরীরে লেগে আছে। তারপর ফোনের ওপার থেকে মাংস খাওয়ার শব্দ ভেসে আসলো, যেন কেউ দূর থেকে মাংস খেতে খেতে কথাগুলো বলছে। তোর পালিয়ে লাভ নেই, রক্ত আমাকে টেনে নেয়। রিতম ফোন ছুঁড়ে ফেলে দিল, কিন্তু তাতে কোনো লাভ হলো না। ঘরের চারপাশে অদৃশ্য কারোর পায়ের শব্দ শোনা গেল, তার চলার শব্দ, ধাপ ধাপ ধাপ। কিন্তু শব্দগুলো ছাদ থেকেই আসছে। রিতম ভয় পেয়ে উপরে তাকাতেই দেখল ছাদের প্লাস্টার একটু একটু করে ফাটছে, ধুলো পড়ছে মাথায়। ঠিক পরের মুহূর্তেই ছাদের একটা বড় অংশ ভেঙে সেটার ফাঁক দিয়ে দেখা গেল দুটো রক্ত জ্বলন্ত লাল চোখ। অর্ক সেখানে উপুর হয়ে শুয়ে আছে, পাশ থেকে নখগুলো ছাদে গেঁথে রাখা, আর ঠোঁটের কোণে রক্ত। সে নিচে তাকিয়ে হাসছে। তুই আমার পলাতক শিকার। ছাদের ফাঁক বড় হতে হতে অর্ক সম্পূর্ণভাবে প্রায় গলে বেরিয়ে এলো। সে আর মানুষ নেই, তার 2 পা উল্টো দিকে বেঁকে গেছে, মাথা নুইয়ে বুকের কাছে এসে গেছে, এবং তার শরীরে চামড়াহীন, কোনো চামড়া নেই। বুকে ধুকপুক করা হৃৎপিণ্ড দেখা যাচ্ছে। সেই হৃৎপিণ্ডটা যেন রিতমের নাম ধরে ডাকছে প্রতি ধুকপুক শব্দে। রিতম, রিতম। অর্ক ঝুঁকে এসে বলল, পিচাসদের নিয়ম কি জানিস? যে আমাকে জাগিয়েছে, আমি তাকে শেষ না করা পর্যন্ত মরতে পারি না। রিতম ভয়ে নিচু স্বরে বলল, আমি তো কিছু করিনি তোমার।
অর্ক মুখটা রিতমের মুখের কাছে এনে ফিসফিস করলো। তুই আমার রক্তের গন্ধ পেয়েছিলি, যে গন্ধ পেলে সে আমার হয়ে যায়। আর তুই মানুষ না রিতম, তুই আমার খাদ্য। তারপর সে হঠাৎ লাফিয়ে পড়ল রিতমের উপর। রিতম মরিয়া হয়ে রান্নাঘরের দিকে দৌড় দিল। অর্ক 4 হাত পায়ে দৌড়ে পিছনে আসছে। তার নখ টাইলসে ঘষা লেগে ভয়ানক শব্দ তুলছে। রিতম ছুরি তুলতেই অর্ক বলল, মানুষের তৈরি কিছুই যে আমাকে থামাতে পারবে না। সে এগিয়ে এলো, দাঁত বের করছে। দাঁতগুলো লম্বা আর ধারালো। রিতম আর কোনো উপায় না দেখে ছুরিটা অর্কের মাথায় ছুড়ে দিল। ছুরি তার মাথার মাঝখানে ঢুকে গেল, কিন্তু রক্ত বেরোলো না, বরং মাথাটা 2 ভাগ হয়ে আরো বড় মুখ তৈরি হলো। মুখটা চিৎকার করলো, ধন্যবাদ, এখন আমি আরো বড় হতে পারবো। ঠিক তখনই বাইরে বট গাছের গোড়া থেকে একটা অমানবিক গর্জন শোনা গেল। রিতম জানে ওটা সেই পুরনো পুঁতে মারা পিচাস। সে অর্ককে মারতে এসেছিল, কিন্তু তার গলা এবার অন্যরকম, আরো গভীর, আরো ক্ষুধার্ত। গাছের শেকড়গুলো খুলে যেতে শুরু করলো, মাটি ফেটে উঠল। তার মাঝ থেকে দেখা গেল একটা বিশাল কঙ্কাল ঢাকা শরীর, যার পুরো পিঠে মানুষের নখের দাগ। সে গর্জন করলো, অর্ক আমার শিকার, তুই পালাতে পারবি না ছেলে। অর্ক দাঁত বের করে বলল, ও এখন আমার রক্তদাতা, ওকে আমি খাবো। গ্রামের মাঝখানে 2 দানব মুখোমুখি দাঁড়ালো। একটা নতুন পিচাস অর্ক, আর একটা প্রাচীন 1000 বছরের পুরনো পিচাস রিতম মাঝখানে। দুদিক থেকে মৃত্যু এগিয়ে আসছে। অর্ক লাফ দিল প্রথমে, দাঁত বের করে নখ ছুঁড়ে পুরনো পিচাস তার শরীর ধরে মাটিতে ছুঁড়ে মারল। মাটি ফেটে রক্ত বের হলো, কিন্তু অর্ক হাসছে, কারণ রক্তটা তার নিজের নয়, মাটি থেকে রক্ত বের হচ্ছে। পুরনো পিচাস গর্জন করলো, এখন মাটি ক্ষুধার্ত, মাটি রক্ত চায়, আর সে রক্ত হলো তোমার। মাটি রিতমের দিকে এগোতে লাগলো, শেকড়গুলো সাপের মতো নড়ছে। রিতম দৌড়তে চাইল, কিন্তু পায়ের কাছে থেকে উঠে আসা শেকড় তার পায়ে সাথে লেপটে গেল। তার শরীর টানতে লাগলো, ধীরে ধীরে কিন্তু ভয়ঙ্কর ভাবে। অর্ক আর পুরনো পিচাস লড়াই করতে করতে তার কাছাকাছি আসছে। রিতমের গলা ঠান্ডা হতে লাগলো, কেউ নিঃশ্বাস ফেলছে তার ঠিক পেছনে। সে ধীরে ধীরে ঘুরে দেখল অর্কের মুখ 2 ভাগ হয়ে 4 গুণ বড় হয়ে গেছে, পুরো গলা পর্যন্ত। তার ভেতর শুধু দাঁত আর দাঁত। অর্ক বলল, এবার তোর রক্ত চাই। পুরনো পিচাস ঝাঁপিয়ে পড়ে অর্ককে চাপা দিয়ে ফেলল। তারা লড়তে লড়তে রিতমের শরীরের উপর গড়িয়ে পড়ল। রিতম চিৎকার করছে, মাটি তাকে টেনে নিচ্ছে। অর্ক রিতমের হাত ধরে তার রক্তের ফোঁটা মুখে নিল। তখনই হঠাৎ পুরনো পিচাস চিৎকার করে উঠল, থাম, ও আর মানুষ নেই, ওর রক্তে অর্কের ছাপ লেগেছে, ও এখন অর্ধ পিচাস। অর্ক রিতমের দিকে তাকিয়ে ফিসফিস করলো, আমার মতো তুইও ফিরবি। মাটি রিতমকে পুরোপুরি টেনে নিল। সে মাটির নিচে ডুবে গেল, আর উপরের 2 পিচাস রক্তের ঝড়ে মিলিয়ে গেল। গ্রামে পরদিন অনেক খোঁজাখুঁজি হলো। রিতম নেই, অর্কও নেই, কিন্তু রাত নামতেই বটগাছের নিচে কেউ একজন দাঁড়ায়। তার চোখ অর্ধেক লাল, অর্ধেক মানুষের মতো। সে ফিসফিস করে বলে, আমার খুব খিদে পেয়েছে। তার কাঁধে 3টে দাগ, অর্কের নখের দাগ। এটাই প্রমাণ রিতম বেঁচে আছে, কিন্তু মানুষ নয়। আর পরের শিকার গ্রামের যে কোনো কি। তো কেমন লাগলো আজকে তোমাদের এই গল্পটা? নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর একা কেন শুনছো,
নিজেদের কাছের মানুষ বা বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওটা ছড়িয়ে দাও, ভাইরাল করে দাও। আর তোমাদের মন পছন্দের যদি কোনো গল্প থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। যার কমেন্টে সব থেকে বেশি লাইক আসবে তার গল্পটা পরবর্তী শনিবারে আসতে চলেছে। আর যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে আমাদের পাশে থাকবেন কাইন্ডলি। দেখা হচ্ছে পরবর্তী শনিবার রাত 9টায় নতুন একটা গল্প নিয়ে।